আমরা শুরু করব চ্যাপ্টার 10 অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে। অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে নামটা শুনে আমাদের এটা একটা উম, ইয়ের মতো মনে হচ্ছে যে মহাকাশের যত বিষয়াদি আছে সেই জিনিসগুলা নিয়ে কিন্তু এটা মাথায় চলে আসে। ঠিক আছে, জ্যোতির্বিদ্যা রিলেটেড। ঠিক আছে, তো অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে কি আসলে কোন জিনিসগুলাকে কভার করে, এই অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভের মধ্যে আসলে কি কি আছে, এই জিনিসটা আসলে সার্ভেইং এর পার্ট কিভাবে হলো, বা কেন সার্ভেইং করতে অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেইং নামে একটা জিনিস আসলো, সেই জিনিসটা সম্পর্কে বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারে আমরা আলোচনা করবো বা ডিসকাস করবো। তো প্রথমে আমরা দেখতে পারি যে অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে করতে আসলে কি বোঝায়। অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেইং মে বি ডিফাইন্ড অ্যাজ দ্যাট ব্রাঞ্চ অফ সার্ভেইং in which the meridian, azimuth, latitude, longitude, time, etc. of a place on the surface of the earth are determined by observation of some heavenly bodies like sun and the fixed stars. To understand the principles of astronomical surveying, the following terms should be carefully studied. আচ্ছা, অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে হচ্ছে সার্ভিং এর এমন একটা ব্রাঞ্চ যে ব্রাঞ্চে কোন একটা জায়গার কোন একটা লোকেশনকে আমরা তার অক্ষাংশ, দ্রাঘিমাংশ, সময় এগুলা দিয়ে আসলে অবজার্ভ করি। কার সাপেক্ষে অবজারভেশনটা করি আমরা, মানে এইগুলার অবস্থানটা ওই আমার ভূমিতে বা পৃথিবীতে কোথায় আছে সেটা সূর্য বা বিভিন্ন গ্রহ নক্ষত্র বা তারার সাপেক্ষে আমরা চিন্তা করে করি। তো এখানে আসলে মেইনলি আমরা অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেইং এর মেইন প্রিন্সিপালটা জানার চেষ্টা করব। আর কিছু টার্মস আছে যে টার্মস গুলো আসলে খুবই ইম্পর্টেন্ট অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেইং এর ক্ষেত্রে, সেই জিনিসগুলো আমরা এখন দেখবো। প্রথমে আছে স্ফেয়ার। স্ফেয়ার মানে আমরা জানি কি যে একটা গোলকের একটা পার্ট বা অংশ, তাই না? ইট ইজ আ সলিড formed by the revolution of a circle or a semicircle about its diameter, and every point on its surface is equidistant from the center. এটা হচ্ছে এমন একটা সার্কেল বা সেমি সার্কেল যার ডায়ামিটারটা কি হবে, তার সারফেসের প্রত্যেকটা জায়গাতে কি সমান হবে একটা সেন্টার পয়েন্ট থেকে। The section of the sphere by any plane is a circle. আমি যদি এটাকে সেকশন করি যে কোনো প্লেনে এটা সার্কেল পাওয়া যাবে। If the cutting plane passes through the center of the sphere, the section of the sphere is called a great circle. যদি আমরা একটা প্লেন কাট করার পরে সেই প্লেনের সেন্টারটা কি ওই স্পেয়ারের সেন্টার দিয়ে যায়, তাহলে আমরা এটাকে বলতে পারি যে এটা একটা গ্রেট সার্কেল। আদারওয়াইজ ইট ইজ এ স্মল সার্কেল, অথবা এটা কি হবে, একটা ছোট সার্কেল। আমরা যদি ছবিটা খেয়াল করি, এই যে এটা হচ্ছে একটা স্ফেয়ার বা গোলক। এই গোলকটাকে যদি আমরা মাঝ বরাবর যদি কাটি লম্বভাবে বা ক্রস সেকশন বা ক্রস ডিরেকশনে কাটি, আমরা যে সার্কেলটা পাবো এটাও একটা সার্কেল পাচ্ছি। এই সার্কেলটা কি এই স্ফেয়ারের সেন্টার দিয়ে যাচ্ছে, সো এটা হচ্ছে গ্রেট সার্কেল। আর যদি এরকম হয় যে এই যে একটা সার্কেল আমি এই পয়েন্টে এটা কাটলাম, এটা কিন্তু সেন্টার দিয়ে যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে স্মল সার্কেল। ঠিক আছে, পোলস হচ্ছে কি at the center of great circle of a sphere a perpendicular is directed to its plane and produce both way. The 2 points in which it cuts the sphere are called the pole of that great circle, A and F. যদি এরকম হয় যে আমি সার্কেলটাকে লম্বভাবে কাটার চেষ্টা করি, তাহলে সেটা স্পেয়ারের যে দুইটা পয়েন্টকে ইন্টারসেক্ট করবে গ্রেট সার্কেলের, তাকে বলা হচ্ছে পোল। মানে এই এ পয়েন্টটা এফ পয়েন্ট, এই দুটো হচ্ছে কি আমার পোল। নেক্সট আমরা দেখবো স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। A spherical triangle is that triangle which is formed upon the surface of a sphere by the intersection of three great circles. Spherical triangle টা হচ্ছে এমন একটা ট্রায়াঙ্গেল যেটা আসলে ফর্মেশন করে কিসের মাধ্যমে, তিনটা গ্রেট সার্কেলের ইন্টারসেকশনের মাধ্যমে কি করে ফর্মেশনটা করে। ঠিক আছে, ABC is a spherical triangle. A B C, এটা একটা spherical triangle লাইক এরকম A B C। এই যে একটা পার্ট, এটা একটা ট্রায়াঙ্গেল, এটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, মানে গোলকের উপরেই একটা ট্রায়াঙ্গেল যদি ফর্ম করে সেটাকে বলা হচ্ছে স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটা এক্সপ্রেশন আছে, সেটা কি ম্যাগনিটিউড অফ স্ফেরিক্যাল
axis is expressed by in degrees by the expression AC সমান a plus b plus c minus 180 ডিগ্রি। a plus b plus c মানে হচ্ছে area of spherical triangle divided by pi r square into 180। তো এখান থেকে আমরা r টা মানে হচ্ছে আমার রেডিয়াস অফ দা স্ফিয়ার। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, এটা দিয়ে আমরা পরবর্তীতে ম্যাথমেটিক্স করব। তো এখান থেকে আবার এটাকে এই ইকুয়েশনটা থেকে আবার এটাকে রিঅ্যারেঞ্জ করলে এরকম একটা ইকুয়েশন পাওয়া যায়, এরিয়া সমান এরকম একটা ইকুয়েশন পাওয়া যায় যে পাই আর স্কয়ার এসি বাই 180 ডিগ্রি। তো এখানে কিছু ফ্যাক্টরস আছে, সেটা হচ্ছে কি আমরা যে স্ফিয়ারের কথা চিন্তা করতেছি, যে স্ফিয়ারের যদি আমরা চিন্তা করি এটা একটা সার্কেল, তো একটা সার্কেলের টোটাল 360 আমরা জানি একটা সার্কেলের 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল পাওয়া যায়। দ্যাট মিন্স আমাদের ছবিটা যদি আমরা খেয়াল করি, এটাকে যদি আমি 4টা ভাগে ভাগ করি, তাহলে এখানে 0 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 180, এখানে 270, এখানে 360 ডিগ্রি পাওয়া যাবে। তো এই 360 ডিগ্রি পর্যন্ত যে অ্যাঙ্গেলটা আছে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা যদি টাইমের সাথে কনভার্ট করি, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে পাওয়া যাবে? 24 ঘন্টা সমান 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টা সমান কত হবে? 15 ডিগ্রি। তাহলে 1 মিনিট সমান হবে 15 মিনিট, 1 সেকেন্ড সমান হবে 15 সেকেন্ড। ঠিক আছে? মানে অ্যাঙ্গেলটাকে, কথা অনেক আস্তে আসে। আচ্ছা এখন শোনা যাচ্ছে জোরে? জি ম্যাম। আমরা টাইমটাকে অ্যাঙ্গেলের সাথে ভাগ করে নিচ্ছি, 24 ঘন্টাকে 360 ডিগ্রিতে ভাগ করছি, তাহলে 1 ঘন্টা সমান হয়ে যাচ্ছে 15 মিনিট, 1 মিনিট সমান হয়ে যাচ্ছে 1 মিনিট, 1 ঘন্টা সমান হচ্ছে 15 ডিগ্রি, 1 মিনিট সমান 15 মিনিট, 1 সেকেন্ড সমান 15 সেকেন্ড। এটা হচ্ছে আমার অ্যাঙ্গেলের মধ্যে। তো এটা কিভাবে লেখা হয় সেটা আমরা একটু দেখে নেই। মিনিটটাকে একটা ইঞ্চের সাইন দিয়ে, একটা ফিটের সাইন দিয়ে, আর সেকেন্ডটাকে একটা ইঞ্চের সাইন দিয়ে প্রকাশ করা হয়। আবার একইভাবে যদি আমি অ্যাঙ্গেল থেকে টাইমে কনভার্ট করতে চাই, তাহলে 360 ডিগ্রি সমান 24 ঘন্টা, 1 ডিগ্রি সমান 4 মিনিট, 1 মিনিট সমান 4 সেকেন্ড, 1 সেকেন্ড সমান 1/15 সেকেন্ড। ঠিক আছে? নেক্সট আমরা দেখব টেরেস্ট্রিয়াল স্ফিয়ার। The earth is a sphere and is known as the terrestrial sphere. আর্থটাকে বেসিক্যালি একটা স্ফিয়ার বলা হয়, যেটা একটা টেরেস্ট্রিয়াল স্ফিয়ার। The radius of this sphere is not same everywhere. আর্থের কিন্তু প্রত্যেকটা জায়গাতে স্ফিয়ার সমান নয়, রেডিয়াস সমান হয়। It is largest at the equator and smallest at the true poles. এটা কিন্তু ইকুয়েটরের সাপেক্ষে লার্জেস্ট, বাট আমার পোলের সাপেক্ষে হচ্ছে এটার রেডিয়াসটা কম। তো এভারেজ রেডিয়াসটা ধরে নেওয়া হয় 6370 কিলোমিটার বা 6400 কিলোমিটার, এরকম ধরে নেওয়া হয়। তো এটাকে যদি আমরা 1 নটিক্যাল মাইলের সাথে তুলনা করি, তাহলে এটা সমান হবে হচ্ছে কি 1 নটিক্যাল মাইল সমান 6080 ফিট। ঠিক আছে? নেক্সট আমরা দেখব সেলেস্টিয়াল sphere. Celestial bodies with which the surveyor is concerned are the fixed stars and the sun. এটা হচ্ছে কি সার্ভেয়ার কি করবে? আমার কোন একটা বডিকে বা কিছুকে একটা নক্ষত্র বা তারা যেটাকে বলা হয়, বা একটা সূর্যের সাপেক্ষে চিন্তা করবে। The moon and the planets are of minor importance. চাঁদ এবং অন্য যে গ্রহগুলো আছে সেগুলোর ইম্পর্টেন্স খুব কম থাকবে, বা থাকবেই না বললে চলে। এখানে আসলে সূর্য বা তারার সাপেক্ষে আমাদের কোন একটা বস্তুকে কতটুকু ডিস্টেন্সে আছে বা লোকেশনটা কোথায় আছে সেটা এখান থেকে দেখা হয়। এই যে এটাকে আমরা কিছু ভাগে ভাগ করে নিতে পারি। আমরা মাত্র যেই টাইমে দেখলাম যে 1 ঘন্টা সমান 1 ঘন্টা সমান হচ্ছে গিয়ে তোমার 15 ডিগ্রি, তো 15 ডিগ্রি আকারে আকারে এটাকে ভাগ করে নিলাম। তো এই যে জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে এই পুরাটাকে আমার বলা হচ্ছে সেলেস্টিয়াল স্ফিয়ার, যেখানে হচ্ছে পোল দেখানো হচ্ছে, আরো কিছু কিছু অবজেক্ট দেখানো হচ্ছে, পয়েন্ট দেখানো হচ্ছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো এখানে
খুবই ইম্পর্টেন্ট দুইটা টার্ম আছে, সেটা হচ্ছে জেনিথ এন্ড নাদির। জেনিথ হচ্ছে কি একটা পয়েন্ট কোন একটা সেলেস্টিয়াল স্পেয়ারে যেটা ভার্টিক্যালি অ্যাবভ দ্য সার্ভেয়ার স্টেশন, মানে কোন একটা পয়েন্টে সেলেস্টিয়াল স্পেয়ারের কোন একটা পয়েন্ট যেটা ভার্টিক্যালি আছে সার্ভেয়ার স্টেশনের সাপেক্ষে, সেটাকে বলা হচ্ছে জেনিথ। আর নাদির হচ্ছে গিয়ে লাইস অন দ্য সেলেস্টিয়াল স্পেয়ার ভার্টিক্যালি বিলো দ্য সার্ভেয়ার স্টেশন, সার্ভেয়ার স্টেশনের নিচে যদি থাকে সেটাকে বলা হচ্ছে নাদির। তো এখানে আরো দুইটা টার্ম আছে, একটা হচ্ছে গিয়ে হরাইজন। তো হরাইজনকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সেন্সিবল হরাইজন, একটা ভিজিবল হরাইজন, একটা সেলেস্টিয়াল হরাইজন। হরাইজন হচ্ছে গিয়ে এমন একটা প্লেন যেটা at right angle to zenith and nadir lies and passing through the center of the earth, এটা সেন্টার অফ দা আর্থ দিয়ে পাস করে এবং হচ্ছে গিয়ে জেনিথ এন্ড নাদিরের ভার্টিক্যাল প্লেনে বা লাইন দিয়ে পাস করে। তো এখানে সিওডি হচ্ছে সেলেস্টিয়াল হরাইজন, সিওডি এটা হচ্ছে সেলেস্টিয়াল হরাইজন। ইট ইজ দ্য গ্রেট সার্কেল, এটা হচ্ছে একটা গ্রেট সার্কেল। দ্য জেনিথ এন্ড নাদির আর দ্য পোল অফ দ্য সেলেস্টিয়াল হরাইজন, জেনিথ এন্ড নাদির হচ্ছে এখানে একটা পোল হিসেবে কাজ করবে এই হরাইজনে। তো সেন্সিবল হরাইজনটা হচ্ছে কি a plane passing through the eye of the surveyor at right angles to the direction of gravity at the point of observation. EAF is the celestial horizon. EAF এটা হচ্ছে কি একটা celestial horizon। এটা কি করবে, সার্ভেয়ারের যে দৃষ্টি থাকবে যেখানে তার হচ্ছে গিয়ে রাইট অ্যাঙ্গেল ডিরেকশনে গ্র্যাভিটি পয়েন্ট বরাবর কাজ করবে। Visible horizon is the great circle in which more distance visible further to the earth's surface appear to cut the celestial space. Visible horizonটা হচ্ছে গিয়ে আরো বেশি ভিজিবল করা যাবে এমন একটা ডিসটেন্স থেকে যেটা আর্থ সারফেসকে কাট করে, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে এখানে এ বি, এই লাইনটা হচ্ছে ভিজিবল হরাইজন। এখান থেকে আমি একটা বস্তুকে যেভাবে দেখতে পারবো, এখান থেকে আমি আরো ভালোভাবে দেখতে পারবো কারণ এটা আরেকটু ক্লোজ টু আছে। তো সেইটাকে বলা হচ্ছে কি ভিজিবল হরাইজন। এই টার্মগুলো বেসিক্যালি আমাদের সবগুলা টার্মই আসলে ম্যাথমেটিক্স পড়ার সময় কাজে লাগবে বা জানা লাগবে, এই জন্য আমরা এগুলা দেখছি। সেলেস্টিয়াল মেরিডিয়ান, মেরিডিয়ান মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে মধ্যরেখা। সেলেস্টিয়াল মেরিডিয়ান হচ্ছে দিস আর দ্য গ্রেট সার্কেল অফ অন অফ দ্য আর্থ পাসিং থ্রু দ্য টু পোলস। যদি গ্রেট সার্কেলটা দুইটা পোল দিয়ে পাস করে তখন তাকে আমি বলবো টেরেস্ট্রিয়াল মেরিডিয়ান। আর সেলেস্টিয়াল মেরিডিয়ান হচ্ছে these are the two circle of the celestial sphere passing through the two celestial poles, যদি দুইটা celestial pole দিয়ে কোন একটা গ্রেট সার্কেল পাস করে তখন সেটাকে আমরা বলবো celestial মেরিডিয়ান। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ভার্টিক্যাল সার্কেল কি, ইট ইজ এ গ্রেট সার্কেল পাসিং থ্রু দ্য জেনিথ এন্ড নাদির। ভার্টিক্যাল সার্কেলটা হচ্ছে জেনিথ এন্ড নাদির দিয়ে পাস করে। নর্থ সাউথ এন্ড ইস্ট ওয়েস্ট পয়েন্ট হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে অবজারভার মেরিডিয়ান and the celestial horizon meet at 2 points known as north and south point. The point H2 nearer to P1 is the north point, N is the point north point N, and the point E1 nearer to S2 is the south point S. আচ্ছা, আমরা ফিগার 10.3 তে একটু দেখি। এই যে ফিগার 10.3, এখানে হচ্ছে গিয়ে আমার নর্থ পয়েন্ট হচ্ছে গিয়ে এইটা, সাউথ পয়েন্ট হচ্ছে এটা। এই যে অবজারভার্স অর সার্ভেয়ার্স মেরিডিয়ান এখানে। আর আমরা এখানে একটু যদি খেয়াল করি, এটাকে কিন্তু অনেকগুলা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, অনেকগুলা ভাগে ভাগ করা হয়েছে। এই যে সেন্টার পয়েন্ট হচ্ছে এখানে, এটাকে বলা হচ্ছে ওয়েস্ট, এটাকে বলা হচ্ছে ইস্ট, মানে এই দুইটার অপোজিট ডিরেকশনটা বা এই প্লেনটাকে বলা হচ্ছে ইস্ট ওয়েস্ট। নেক্সট খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, সেটা হচ্ছে ল্যাটিটিউড। দ্য ল্যাটিটিউড অফ এ প্লেস ইজ দ্য ডিস্টেন্স নর্থ অর সাউথ অফ দ্য ইকুয়েটর মেজার্ড অন দ্য মেরিডিয়ান থ্রু দ্য প্লেস। কোন একটা জায়গার অবস্থানটা যদি নর্থ সাউথ ইকুয়েটর থেকে কতটুকু দূরে আছে সেই ডিসটেন্স মেনটেন করে রিপ্রেজেন্ট করা হয় তাহলে সেটাকে বলা হয় ল্যাটিটিউড। আর লঙ্গিটিউড হচ্ছে ওই জায়গার অবস্থানটাই যদি নর্থ সাউথ ডিসটেন্স, নর্থ সাউথ ডিরেকশনের ডিসটেন্সটা থেকে মেজার না করে ইস্ট ওয়েস্ট ডিরেকশনের ডিসটেন্স মেজার করে বলা হয় তাহলে সেটাকে বলা হবে লঙ্গিটিউড। তো ল্যাটিটিউডটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ল্যাটিটিউড আমরা এখানে বলতে পারি এই কোন একটা জায়গার
ল্যাটিটিউড ডিপেন্ড করে ওই জায়গার অ্যাঙ্গেলের উপর। এটা কি আসলে 0 ডিগ্রি আছে নাকি এটা 90 ডিগ্রিতে আছে? কোন celestial sphere যদি হয় তাহলে arc of the meridian intercept between the zenith and the equator measure the latitude. ZE1 হচ্ছে গিয়ে ল্যাটিটিউড। ঠিক আছে? ZE1 টা কোথায় আছে আমরা 10.3 ছবিতে একটু দেখে আসি। এই যে ZE1 এটা হচ্ছে তার ল্যাটিটিউড। ঠিক আছে? নেক্সট আমরা দেখবো অল্টিটিউড। অল্টিটিউডকে আমরা রিপ্রেজেন্ট করবো আলফা দিয়ে। The altitude of a heavenly body or star is its angular distance from the horizon measured on the vertical circle passing through the heavenly body and its value varies from 0 to 90 degree. অ্যালটিটিউড হচ্ছে অ্যালটিটিউড কোন একটা তারার অ্যাঙ্গুলার ডিসটেন্স কোনো হরাইজন থেকে বা কোনো ভার্টিক্যাল সার্কেলের উপর কোনো একটা বস্তু থাকলে তার যে অ্যাঙ্গেলটা হবে সেটাকে বলা হচ্ছে অ্যালটিটিউড। মানে আমার যদি কোন একটা নক্ষত্রের বা কোন একটা তারার অ্যাঙ্গুলার ডিসটেন্স আমি কোন একটা হরাইজনের সাপেক্ষে বের করি তাহলে হচ্ছে গিয়ে সেটাকে আমি বলবো কি অ্যালটিটিউড। লাইক এখানে দেখো, এখানে অনেকগুলো জায়গাতে আলফা আলফা দেওয়া আছে। এই যে এখানে আমি একটু যদি খেয়াল করি, এই যে আলফা, এখানে যে এরো টু এস, এই যে কিউ আর এস যে জায়গাটা আছে, এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে বলা হচ্ছে কি আলফা। ঠিক আছে? এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অ্যাজিমুথ হচ্ছে গিয়ে a heavenly body is the angular distance between the observer meridian and the vertical circle passing through the heavenly body. QH2 হচ্ছে গিয়ে আমার অ্যাজিমুথ। QH2 আমাদের ফিগারটা আমরা একটু দেখি। QH2 এটুক হচ্ছে কি অ্যাজিমুথ। এইগুলা সবগুলাই কিন্তু এক একটা স্ফিয়ারের এক একটা কাট, বা আমি বলতে পারি এক একটা চাপ। ঠিক আছে? মানে সার্কুলার এক একটা চাপ, যেটা হচ্ছে গিয়ে আমার বিভিন্ন অবজেক্টের অবস্থানের উপর বেস করে তার ডিসটেন্সটা বা কতটুকু অংশ দূরে সে আছে সেটা মেজার করে। Next হচ্ছে declination. Declination of a heavenly body is the angular distance from the celestial equator to the heavenly body measured along the celestial meridian passing through the heavenly body. এই প্রত্যেকটা যেমন এখানে পিএস, পিএস হচ্ছে গিয়ে ডিক্লিনেশন। তাহলে পিএস টা আমরা একটু দেখি। পিএস এটা হচ্ছে কি ডিক্লিনেশন। ডিক্লিনেশন রিপ্রেজেন্ট করা হচ্ছে ডেল্টা দিয়ে। তার মানে আমাদের কিউএস হচ্ছে অল্টিটিউড, কিউএইচ2 হচ্ছে অ্যাজিমুথ, আর পিএস হচ্ছে ডিক্লিনেশন। ঠিক আছে? নেক্সট হচ্ছে আওয়ার অ্যাঙ্গেল। দ্য আওয়ার অ্যাঙ্গেল অফ এ হেভেনলি বডি ইজ দ্য অ্যাঙ্গুলার ডিসটেন্স বিটুইন দ্য মেরিডিয়ান অফ দ্য অবজারভার and the meridian through the heavenly body. Hourly distance, our angular distance between meridian of the observer and meridian through the heavenly body. We observer আর heavenly body এই দুটার মধ্যে যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গুলার ডিসটেন্সটা, সেটাকে বলা হচ্ছে আওয়ার অ্যাঙ্গেল। ঠিক আছে? এটা ডিপেন্ড করবে 0 থেকে, এটার ভ্যালু ভ্যারি করবে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে? নেক্সট হচ্ছে ইক্লিপ্টিক। এটা হচ্ছে গ্রেট সার্কেল হুইচ দ্য সান অ্যাপিয়ার্স টু ডিসক্রাইব অন দ্য সেলেস্টিয়াল sphere with the star in earth as a center in a year. C1 C2 is the ecliptic. এখানে C1 C2 টা কোথায় আছে? আচ্ছা, এই ছবিতে C1 C2 টা নাই। C1 C2 মনে হয় পরবর্তী ফিগার আছে। যে C1 C2 হচ্ছে ecliptic। আচ্ছা, আর PE2 হচ্ছে কি আমাদের আওয়ার অ্যাঙ্গেল। তাহলে PE2 টা কোথায় আছে আমরা একটু দেখি। PE2 এইটুক হচ্ছে আমার আওয়ার অ্যাঙ্গেল। ঠিক আছে?
নেক্সট হচ্ছে right ascension. The right ascension of a heavenly body is the angular distance between the meridian of the heavenly body and the meridian of the first point of Aries. এটা হচ্ছে গিয়ে কোন একটা heavenly bodiর মেরিডিয়ান থেকে এরিসের ফার্স্ট পয়েন্টের মেরিডিয়ান। এই প্রত্যেকটা টার্মে কিন্তু আমাদের হচ্ছে প্রত্যেকটা টার্মে কিন্তু অ্যাঙ্গুলার মেজারমেন্ট, আর কিছুই না। প্রত্যেকটা টার্মে হচ্ছে কি অ্যাঙ্গুলার মেজারমেন্ট। আচ্ছা, নেক্সট আমরা একটা টেবিল দেখব, খুবই ইম্পর্টেন্ট একটা টেবিল। পজিশন অফ দা আর্থ অন দা সেলেস্টিয়াল স্ফিয়ার। আর্থের পজিশনটা সেলেস্টিয়াল স্ফিয়ারের মধ্যে কিভাবে থাকে, বা তার সাপেক্ষে আমাদের কিভাবে ডেট গুলা চেঞ্জ হয় বা কোন সিজনে চেঞ্জ হয়, সেটা আমরা দেখব। 21 মার্চ এখানে যখন আমি এত তারিখে যখন আমি আছি 21 মার্চে, তখন হচ্ছে গিয়ে আমার পজিশন থাকে ভার্নাল ইকুইনক্সে, যেটা হচ্ছে গিয়ে আমার গামা দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা। ডিক্লারেশন 0, রাইট অ্যাসেনশন 0, তখন হচ্ছে স্প্রিং বিগিন করে। 22 জুন সামার সোলস্টিস বা C2, তখন আমার ডিক্লারেশন থাকে 23 ডিগ্রি 27 মিনিট নর্থ। আর রাইট অ্যাসেনশন থাকে 90 ডিগ্রি, তখন হচ্ছে সামার বিগিন করে। তারপর হচ্ছে 23 সেপ্টেম্বর, তখন হচ্ছে অটামাল ইকুইনক্স। এটাকে আমরা বলতে পারি ওহম যে সাইনটা ছিল ওই সাইনটা বেসিক্যালি এটা। তো ডিক্লারেশন হচ্ছে 0 আর রাইট এক্সটেনশন হচ্ছে আমার 180 ডিগ্রি, তাহলে অটাম বিগিনস করে। তারপর হচ্ছে 22 ডিসেম্বর উইন্টার সোলস্টিস T1, তখন হচ্ছে 23 ডিগ্রি 27 মিনিট সাউথ। আর রাইট অ্যাসেনশন হচ্ছে আমার 270 ডিগ্রি, তখন হচ্ছে উইন্টার বিগিন করে। দ্যাট মিন্স আমাদের পোল বা ডিক্লারেশন বা রাইট অ্যাসেনশনের উপর বেস করে, তাদের অবস্থানের উপর বেস করে কোন তারিখ আছে সেটা কিন্তু বলা যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে সিস্টেমস অফ অ্যাস্ট্রোনমিক্যাল কোঅর্ডিনেটস। অ্যাস্ট্রোনমিক্যাল কোঅর্ডিনেটস এর সিস্টেমস আছে কিছু। প্রথম সিস্টেমটা হচ্ছে দ্য ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড সিস্টেম, যেটা হচ্ছে গিয়ে গ্রিনিচ যে মান আছে তার সাপেক্ষে আমরা যখন কোনো কিছু বের করি, এখানে হচ্ছে ল্যাটিটিউড আর লঙ্গিটিউডের উপর বেস করে সেই জিনিসটা বের করা হয়, কোন একটা জায়গার কোন একটা অবজেক্টের অবস্থান। এটা তিন ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে the altitude and azimuth system, the declination and hour angle system, the declination and right ascension system. প্রথমটা হচ্ছে the altitude and azimuth system। তো এই সিস্টেমে হচ্ছে কি আমার দুইটা ফর্মুলা আমরা দেখতে পারি এখানে। একটা ফর্মুলা হচ্ছে the great circle arc ZS। গ্রেট সার্কেল আর্ক হচ্ছে ZS, এই ডিসটেন্সটা হচ্ছে গিয়ে কল জেনিথ ডিসটেন্স অর ক্রু অ্যালটিটিউড। এটার মান হচ্ছে গিয়ে ZS1 মাইনাস SS1। দ্যাট মিন্স 90 ডিগ্রি। ZS1 হচ্ছে আমার 90 ডিগ্রি, মাইনাস হচ্ছে SS1 হচ্ছে আলফা, তাহলে এটার মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস অল্টিটিউড। আবার আমি যদি চিন্তা করি সেকেন্ড সার্কেলটা, তাহলে জেনিথ ডিসটেন্স হবে ZS1 মাইনাস SS1। দ্যাট মিন্স ZS1 মাইনাস SS1 মানে হচ্ছে গিয়ে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে কি আলফা মানে অ্যালটিটিউড। ঠিক আছে, এখানে আমার 0 থেকে 180 পর্যন্ত ট্রান্সফরমেশনটা হচ্ছে
হোল সার্কেল অ্যাজিমুথের মাধ্যমে হয় 0 থেকে 360 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশনে। ঠিক আছে, ডিক্লিনেশন এন্ড দা আওয়ার অ্যাঙ্গেল সিস্টেমে কি হয়, কো ডিক্লিনেশন বের করা হয় এখানে, যেটার মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ডিক্লিনেশন। ডিক্লিনেশন এন্ড রাইট অ্যাসেনশন সিস্টেমে কি করা হয়, সেখানে হচ্ছে কি আমার একটা টেবিল বা চার্টে ফলো করতে হয়। সেখানে আচ্ছা, টেবিল বা চার্ট না, এখানে কোনো ফর্মুলা নেই আলাদা করে, কিন্তু এখানে বলা আছে যে the right ascension of a heavenly body is measured from eastward from gamma along the equator 0 to 360 ডিগ্রি। ইস্টওয়ার্ড যাবে, এটা 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত এটা মেজার করা হবে। এখানে এই তিনটা মেথডের সিস্টেমটার উপর কি কি রেফারেন্স পয়েন্ট আছে, কি কি কোঅর্ডিনেট মেইনটেইন করা হয় সেটা বলা আছে। অ্যাজিমুথ এন্ড অ্যান্টিটিউড সিস্টেমে রেফারেন্স পয়েন্ট থাকে সেলেস্টিয়াল হরাইজন, ডিক্লিনেশনের রেফারেন্স পয়েন্ট থাকে সেলেস্টিয়াল ইকুয়েটর, ডিক্লিনেশন এন্ড রাইট অ্যাঙ্গেলে সেলেস্টিয়াল ইকুয়েশন। রেফারেন্স পয়েন্ট বাকি দুইটাতে থাকে না, আর লাস্টটাতে হচ্ছে গিয়ে থাকে ফার্স্ট পয়েন্ট অফ এরিস। কোঅর্ডিনেটস হচ্ছে অ্যালটিটিউড এন্ড অ্যাজিমুথ কোঅর্ডিনেট, মানে প্রত্যেকটার সিস্টেমে সেই কোঅর্ডিনেটটাকে ফলো করে। অ্যাস্ট্রোনমিক্যাল কারেকশন, অ্যাস্ট্রোনমিক্যাল কারেকশনের মধ্যে কয়েক ধরনের কারেকশন থাকতে পারে, যে আমরা অবজেক্টটার সব মেজারমেন্ট করছি এটা কি সব ঠিক আছে কিনা। তো কারেকশনটা হতে পারে পাঁচ ধরনের। একটা হচ্ছে কারেকশন অফ রিফ্র্যাকশন, যেটা নেগেটিভ। কারেকশন অফ ডিপ, এটাও নেগেটিভ। কারেকশন অফ ইন্ডেক্স অর এরর, এটা প্লাস মাইনাস হতে পারে। কারেকশন অফ প্যারালাক্স, আর কারেকশন অফ সেমি ডায়ামিটার, এটাও প্লাস মাইনাস হতে পারে। প্রথম তিনটা যে কারেকশন আছে, কারেকশন ফর ডিপ, রিফ্রাকশন এন্ড ইন্ডেক্স, এই তিনটা হচ্ছে গিয়ে স্টারের উপর বেস করে হয়। আর লাস্ট দুইটা যে কারেকশন আছে, এই দুইটা হচ্ছে গিয়ে সানের উপর বেস করে হয়। আচ্ছা, এখানে প্রত্যেকটা কারেকশনের ফর্মুলাগুলো দেওয়া আছে এবং প্রত্যেকটা কারেকশন সম্পর্কে ডিটেইল বলা আছে। আচ্ছা, আমরা তাহলে এখন একটু কারেকশনগুলো একটু ডিটেইল দেখে নেই। কারেকশন ফর রিফ্রাকশন, ডিউ টু ভ্যারিয়েশন অফ ডেনসিটি অফ এয়ার, কোন একটা জায়গার এয়ারের যে ডেনসিটি ভ্যারিয়েশন আছে, বা রে অফ লাইট পাসিং থ্রু দ্য অ্যাটমসফিয়ার আর রিফ্লেক্টেড অর বেন্ট, অথবা সেই জায়গাতে লাইট পাসিং ম্যাডাম সাউন্ড অনেক কম শোনা যাচ্ছে। কম শোনা যাচ্ছে। আচ্ছা, কোন একটা জায়গাতে ডেনসিটি, এয়ারের ডেনসিটির ভ্যারিয়েশন, অথবা যতটুকু পরিমাণ লাইট পাসিং হচ্ছে, সেই লাইট পাসিং এর অ্যাটমসফিয়ারে যে পরিমাণ হচ্ছে সেটার ভ্যারিয়েশন যদি এরকম হয়, বা যেটা যদি রিফ্লেক্টেড হয়, তখন সেটার উপর বেস করে আমার কালেকশন অফ রিফ্লেকশনটা আসে। As a result, the heavenly body S appears to be located as S1. কোন একটা বস্তু যেটা S এ আছে, রিফ্লেকশনের কারণে সেটা হচ্ছে কি S1 এ মনে হয়। ঠিক আছে, তখন ডিউ টু রিফ্লেকশন দ্য অবজারভার অ্যালটিটিউড অফ এস অ্যাপিয়ার্স গ্রেটার। তার মানে এসটা এখন বড় মনে হচ্ছে, আমার এখানে যে অ্যাঙ্গেলটা ছিল সেই অ্যাঙ্গেলটা এখন কি দেখে মনে হচ্ছে আর একটু বড় একটা অ্যাঙ্গেল আছে, কারণ তার লোকেশনটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা কারেকশনটা হবে কি নেগেটিভ, যেহেতু আমার যতটুকু আছে তার থেকে বেশি আমি ধরে নিচ্ছি বা দেখতে পাচ্ছি। তার মানে আমার সেই অ্যালটিটিউডটা কি করতে হবে, বাদ দিতে হবে। The correction for refraction does not depend upon the distance of the object but depend on the altitude, barometric pressure and temperature. এটা কিন্তু কোন একটা ডিসটেন্সের উপর, অবজেক্টের ডিসটেন্সের উপর ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে অ্যালটিটিউড বা বায়ুর চাপ যেটা আছে বা টেম্পারেচার যেটা আছে তার উপর। It is 0 when the heavenly body is on the zenith and 33 minutes when on the horizon. এটা হচ্ছে 0 হয় যখন heavenly bodyটা জেনিথের উপর থাকে, আর হরাইজনের উপর থাকে, এটা হচ্ছে 33 মিনিট হয়। The following formula is generally used for rough calculation. Refraction in second সমান 58 সেকেন্ড into cot alpha, অথবা এটাকে বলা যায় 10z। এখানে z হচ্ছে জেনিথ ডিসটেন্স আর আলফা হচ্ছে অ্যাপারেন্ট অল্টিটিউড। নেক্সট আমরা দেখব কারেকশন ফর ডিপ। The angle between the sensible horizon and the visible horizon is called the angle of dip.
সেন্সিবল হরাইজন আর ভিজিবল হরাইজনের মধ্যে যে অ্যাঙ্গেলটা বিদ্যমান, এই দুইটা ডিফারেন্সটাকে আমার বলা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ ডিপ। আমরা যদি ফিগার 10.11 এ খেয়াল করি বিএসি সমান অ্যাঙ্গেল অফ ডিপ, তাহলে ফিগার 11টা দেখি। বিএসি এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ ডিপ। তাহলে the correction for dip is applied when observation of the heavenly body is taken in a box sextant only at sea with respect to the visible horizon. সমুদ্রের সাপেক্ষে যদি আমরা কোনো একটা অবজেক্টকে বা একটা বডিকে চিন্তা করি, অবজার্ভ করি, তখন সেই ক্ষেত্রে কি আমার অ্যাঙ্গেল অফ কারেকশন ফর ডিপটা অ্যাপ্লাই করা হবে। দ্য কারেকশন ইজ অবটেন ফ্রম tan আলফা ডি সমান এটি বাই ওটি। তাহলে আমরা ছবিটা একটু খেয়াল করি। আমরা যখন মিন সি বা সমুদ্রের সাপেক্ষে কোনো কিছু চিন্তা করছি, তখন আমার সান যদি এখানে থাকে, সেটা কি হবে, তার রিভার্স হয়ে নিচের দিকে যাবে, কারণ সেটা কি নিচের দিকে। তো সেই ক্ষেত্রে কি হবে, আমার অ্যাঙ্গেলটা হবে কি আলফা ডি বা আলফা ডি, কারেকশন ফর ডিপ অ্যাপ্লাই করা হবে। তো tan আলফা ডি সমান কি হবে, tan আলফা ডি হবে এটি বাই ওটি, মানে লম্ব বাই ভূমি। ঠিক আছে, এটা যদি আমার লম্ব হয়, এটা যদি ভূমি হয়, তাহলে এটি বাই ওটি সমান কি tan আলফা ডি। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে আমরা যেহেতু ওটি মানে হচ্ছে আমার কি, আমার ওটি মানে হচ্ছে আমার রেডিয়াস, তো এটাকে আমি আর দিয়ে বসাতে পারি। আর এটি হবে কি, যে যদি এই অংশটার মান, অতিভুজের মান আমি জানি, তাহলে ভূমি আর অতিভুজ থেকে আমি অংশটা বের করতে পারবো। অতিভুজটা হচ্ছে, দেখো এখান থেকে ও ডি এর ডিসটেন্স হচ্ছে আর, আর এ থেকে ডি এর ডিসটেন্স হচ্ছে এইচ। তাহলে আমার এই টোটাল ডিসটেন্সটা কত হয়, আর প্লাস এইচ। তার মানে এইটুক কত হবে, তাহলে এইটুক হবে আর প্লাস এইচ তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে আর স্কয়ার তার রুট ওভার, পিথাগোরাসের ফর্মুলা ইউজ করে। তাহলে আমরা লিখতে পারি আর প্লাস এইচ হোল স্কয়ার মাইনাস আর স্কয়ার তার রুট ওভার ডিভাইড বাই আর। তো এখান থেকে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই 2h বাই আর তার রুট। তার মানে আলফা ডি সমান হবে tan ইনভার্স রুট ওভার 2h বাই আর তার রুট ওভার। তাহলে এইটাই হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ডিপ বা সরি কারেকশন ফর ডিপ এর জন্য ফর্মুলা। কারেকশন অফ ডিপটা হচ্ছে কি নেগেটিভ হয়, ইটস মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম দ্য অবজারভার অ্যালটিটিউড টু অবটেইন দ্য অ্যালটিটিউড অফ এসএবি। নেক্সট আমরা দেখব কারেকশন ফর ইন্ডেক্স এরর। ইন্ডেক্স এররের জন্য যে কারেকশনটা আছে, সেক্ষেত্রে আমরা যখন অ্যালটিটিউডটা 0, তখন ভার্নিয়ার রিডিং অফ দ্য ইনস্ট্রুমেন্ট শুড অলসো বি 0। ইফ নট, যদি না হয়, there will be a smaller angular error which is known as index error. যখন অ্যালটিটিউড 0 হয়, তখন ভার্নিয়ার রিডিংটা হচ্ছে গিয়ে 0 হওয়ার কথা যদি না হয়, তার মানে সেখানে কোনো স্মল অ্যাঙ্গুলার এরর আছে, সেটাকেই বলা হচ্ছে ইন্ডেক্স এরর। আমরা যেটাকে বলি যান্ত্রিক ত্রুটি, লাইক ওইরকম। The reading of any vertical angle observed with the instrument either will be larger or be small by this amount. হয় আমার এইটা আমার অ্যাকচুয়াল রিডিং এর থেকে বেশি হবে অথবা কম হবে। এই জন্য এই কারেকশনটাও পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। ফর এক্সাম্পল, আলফা 1 তোমার 6 ডিগ্রি 25 মিনিট 30 সেকেন্ড আছে, আলফা 2 আছে 6 ডিগ্রি 26 মিনিট 20 সেকেন্ড। তার মানে আলফা 1 আর আলফা 2, একটা হচ্ছে ফেজ লেফট, একটা হচ্ছে ফেজ রাইট অবজারভেশন, কোন একটা থিওরিলাইট থেকে কোন একটা ইলেকট্রিক পোস্টের এপাশ ওপাশ অ্যাকচুয়ালি। তো তাহলে তার মিন ভার্টিক্যাল অ্যাঙ্গেল কি হবে, এভারেজ করব, আমরা দুইটার এভারেজ করব। তো এভারেজ করলে মানটা আসলো 6 ডিগ্রি 25 মিনিট 55 সেকেন্ড। তাহলে কারেকশন অফ অ্যাঙ্গেল ইন্ডেক্স এরর কি হবে, কারেকশন অফ ইন্ডেক্স এরর হবে এই দুইটা ডিফারেন্সকে আমি যদি এভারেজ করি, তাহলে কি হবে, ইন্ডেক্স এরর পাওয়া যাবে, সেটা হচ্ছে 25 সেকেন্ড। সো ইন্ডেক্স এরর কোন একটা ফেজের, অবজারভেশন ফেজের লেফটে বা রাইটে কি হবে, 25 প্লাস হতে পারে অথবা 25 মাইনাস হতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব কারেকশন ফর প্যারালাক্স। দ্য এরর ইজ রিকোয়ার্ড অনলি ইন কেস অফ দ্য সান। এটা আসলে শুধুমাত্র সানের ক্ষেত্রে হয়, বাট নট ফর ডিস্টিংক্ট স্টার, দূরের জন্য যে কোনো তারার জন্য এটা না। ইট ইজ দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য রেডিয়াস অফ দ্য আর্থ অ্যাট দ্য সেন্টার অফ দ্য সান। এটা একটা অ্যাঙ্গেল যেটা কি করে, আর্থের রেডিয়াস থেকে সানের সেন্টারকে বা
বাদ দিয়ে পাওয়া যায় when the sun is on the horizon, যখন সানটা হরাইজনে থাকে, the angle subtended by the radius of the earth is known as the sun's horizontal parallax. The angle OS1A is the horizontal parallax and the angle OSA is the parallax for any position of the sun. Where OB is the celestial horizon, SOB is the true altitude and SAS1 is the apparent altitude. When sun is on the horizon at S1, যখন এখানে আমরা একটু ছবিটা যদি খেয়াল করি, সানটা যখন এসে ছিল তখন তার এসে থেকে যখন S1 এ দেখছি আমরা, তখন তার মধ্যে একটা ডিফারেন্স আছে, অ্যাঙ্গেলের ডিফারেন্স, সেটা হচ্ছে আলফা বা অ্যালটিটিউডের ডিফারেন্স। তো এটা আবার কি করে, এখানে আবার সেন্টার পর্যন্ত সে আরেকটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তো এটাকে আমি যদি বলি যে এটা হরাইজন্টাল, এটা আমার প্যারালাক্স এররের মধ্যে আছে। তো প্যারালাক্স এররটা হচ্ছে আমার দুই ধরনের, একটা হরাইজন্টাল প্যারালাক্স এরর, সেটা হচ্ছে গিয়ে P8। তাহলে এইটা হবে আমার কি হরাইজন্টাল প্যারালাক্স এরর। আরেকটা হচ্ছে আমার প্যারালাক্স এরর P আলফা, এটা হচ্ছে আমার প্যারালাক্স এরর P আলফা। তার মানে একটা হচ্ছে আমার হরাইজন্টালের সাথে, একটা হচ্ছে আমার ভার্টিক্যালের সাথে। তার মানে একটা হচ্ছে আমার পজিটিভ, একটা হচ্ছে কি নেগেটিভ। আচ্ছা, তাহলে আমি দেখি যে PH সমান sin ও S1A। তার মানে sin ও S1A কে আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ, সেখান থেকে আমরা এটার অ্যাঙ্গেল বের করতে পারি। সেম ওয়েতে আমরা সানের পজিশন যদি S হয় তখন P আলফা বের করতে পারি, সেখানেও sin ও SA লিখতে পারি, ও SA লিখতে পারি, সেখান থেকে আবার আমরা লম্ব বাই অতিভুজ লিখতে পারি। তো এই দুইটা পার্ট থেকে আমরা ক্যালকুলেশন করলে দেখবো যে 8.8 ইঞ্চ 8 সেকেন্ড cos আলফা পাওয়া যাচ্ছে। তাহলে প্যারালাক্স এরর হবে হচ্ছে গিয়ে প্লাস 8.8 সেকেন্ড cos আলফা। ম্যাম সাউন্ড কম শোনা যাচ্ছে ম্যাম। প্যারালাক্স এররটা হবে তাহলে 8.8 সেকেন্ড cos আলফা, যেটা হচ্ছে মানটা হবে পজিটিভ। দা এরর ইজ অলওয়েজ অ্যাডিটিভ, এই মানটা সবসময় কি হবে, যোগ হবে। নেক্সট আমরা দেখব কারেকশন ফর সেমি ডায়ামিটার। ইন টেকিং দ্য অল্টিটিউড অফ দ্য সান, দ্য সেন্টার অফ সান শুড বি অবজার্ভ। যখন আমি সানের অল্টিটিউড নিব তখন আমাকে অবশ্যই সানকে অবজার্ভ করতে হবে, বাট প্র্যাকটিক্যালি ইট ইজ নট পসিবল ডিউ টু দ্য ডায়ামিটার অফ দ্য সান বিং কনসিডারেবল। কিন্তু প্র্যাকটিক্যালি আসলে সানের ডায়ামিটারের জন্য এটাকে কি করা যায় না, এটাকে কনসিডার করা পসিবল হয় না। The altitude of the center of the sun is obtained by applying the correction of semi-diameter. Altitude টা কি, সেন্টার অফ দ্য সান থাকে, যেটা হচ্ছে গিয়ে সেমি ডায়ামিটার অ্যাপ্লাই করে পাওয়া যায়। The half of the angle D is subtended at the center of the earth by diameter of the sun is known as semi-diameter. Semi-diameter বলতে আমরা বুঝি যে কোনো একটা সার্কেলের বা অ্যাঙ্গেলের হাফ অ্যাঙ্গেল যদি না হয়, সেটার থেকে আমি যদি সানের ডায়ামিটারটা কি করি বাদ দেই, তাহলে আমি কি পাবো, সেমি ডায়ামিটারটা পাবো। তো এখানে আমি যদি একটু খেয়াল করি যে আলফা হচ্ছে অল্টিটিউড অফ দ্য সেন্টার অফ দ্য সান, আলফা 1 এন্ড আলফা 2 হচ্ছে অবজার্ভ অ্যালটিটিউড। তাহলে আলফা সমান হবে আলফা 1 প্লাস ডি বাই 2 অথবা আলফা 2 মাইনাস ডি বাই 2। ডি হচ্ছে যে ডায়ামিটার অফ দ্য সান। তাহলে ডায়ামিটার অফ দ্য সানের অর্ধেক আমি বাদ দিব বা যোগ করব। তাহলে কিভাবে পেলাম, এই যে আলফা 1 যখন আমি নিচ্ছি তখন আমার ডায়ামিটারটা নেই, আলফা 2 যখন আমি নিচ্ছি তখন আমার ডায়ামিটারটা আছে। ঠিক আছে। Due to the variation of sun's distance from the earth, semi diameter varies throughout the year and its value can be obtained from the nautical elements. সেমি ডায়ামিটারটা কি করে ভ্যারি করে সারা বছর জুড়েই, কারণ সানের ডিসটেন্সটা কি ভ্যারি করে। The average value d by 2 is 16 মিনিট 1 সেকেন্ড। The correction is not taken into consideration while observing the star because observation can be made at their center as they appear as point of light. এটা যদি
কোনো স্টার হয় তাহলে সেটার সাপেক্ষে কিন্তু অবজারভেশনটা নেওয়া হবে না, এটা পয়েন্ট অফ লাইটের সাপেক্ষে কি করা হবে, অবজারভেশনটা নেওয়া হবে, মানে সানের সাপেক্ষেই নেওয়া হবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল 10.1, যেখানে আমরা যতগুলা কারেকশন এখন পর্যন্ত বের করেছি সবগুলা কারেকশনই বের করতে হবে। A observation was made on the sun using the lower edge and the reading was 46 degree 40 minute with phase left. The ম্যাডাম semi-diameter of the সাউন্ড অনেক কম, বোঝা যাচ্ছে না। semi-diameter of the sun at the time of observation was 15 minute 58.5 second. সানের সেমি ডায়ামিটার টাইম অফ অবজারভেশনের সময় আছে 15 মিনিট 58.5 সেকেন্ড। The left face left and face right observation of the theodolite on the top of a flag must wear face left আর face right observationের যে theodoliteর এই পাশে পাশে আছে সেটা কত, একটা হচ্ছে 15 ডিগ্রি 4 মিনিট 22 সেকেন্ড আর একটা হচ্ছে 15 ডিগ্রি 6 মিনিট 42 সেকেন্ড রেসপেক্টিভলি। ডিটারমাইন দ্য ট্রু অ্যালটিটিউড অফ দ্য সান, সানের ট্রু অ্যালটিটিউড বের করো। তো এখানে যেহেতু আমাদের প্রত্যেকটা পার্টের মান দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, কারেকশন এখানে কি কি লাগবে সেগুলো আমরা সবগুলা কিন্তু বের করতে পারবো। তাহলে এখানে কারেকশন অফ ফর ইন্ডেক্স এরর, ইন্ডেক্স এররের জন্য কারেকশনটা কি ছিল, আমরা একটু যদি যাই ইন্ডেক্স এররটা ছিল যে আমার আলফা 2 মাইনাস আলফা 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমার এখানে আলফা 2 বা আলফা 1 হচ্ছে এই যে এটা হচ্ছে আমার আলফা 1 আর এটা হচ্ছে আমার আলফা 2, ডিভাইড বাই 2 করলে আমরা কি পাবো, ইন্ডেক্স এরর পাবো। এখানে যখন আমরা এটা ক্যালকুলেটরে বসাবো আমি প্রত্যেকটার পরে একটা করে ডিগ্রি সাইন দিয়ে যাব, 15 ডিগ্রি তারপরে 6 ডিগ্রি তারপরে 42 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি 4 ডিগ্রি 22 ডিগ্রি দিয়ে ইকুয়াল দিব। তাহলে আমার অ্যানসারটা কিন্তু ওইভাবে করে 15 ডিগ্রি 4 মিনিট 42 সেকেন্ড এই আকারে আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। কারেক্টেড অ্যালটিটিউড সমান এই যে মানটা পেলাম এটা কি, এটা হচ্ছে আমাদের পজিটিভ ভ্যালু। তাহলে আমার যে অ্যালটিটিউডের মান দেওয়া আছে সেটা দেওয়া আছে হচ্ছে 46 ডিগ্রি 40 মিনিট। তাহলে 46 ডিগ্রি 40 মিনিটের সাথে আমি অ্যাড করব এই ইন্ডেক্স এররটা 1 ডিগ্রি 10 সেকেন্ড। তাহলে এটা আসলেও আমার কত, 46 ডিগ্রি 1 মিনিট 50 সেকেন্ড। এরপর আমি অ্যাপ্লাই করব কারেকশন অফ রিফ্র্যাকশন। রিফ্র্যাকশনের ফর্মুলা ছিল কি 58 cot আলফা, তাই না? তাহলে এটা যেহেতু মাইনাস, সো মাইনাস 58 মিনিট কট আলফার মান আমরা পেলাম কত, 46 ডিগ্রি 1 মিনিট 50 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কারেকশন অফ রিফ্লেকশনের মান পাবো। নেক্সট হচ্ছে কারেকশন ফর সেমি ডায়ামিটার। কারেকশন ফর সেমি ডায়ামিটারের জন্য আমার ফর্মুলা ছিল কি, সেমি ডায়ামিটার ফর্মুলা কি, আলফা সমান আলফা 1 প্লাস জি বাই 2 অথবা আলফা 2 মাইনাস জি বাই 2। তাহলে তাহলে এখানে দেখো এখানে আমার আলফা 1 আছে আলফা 2 আছে, যেখানে যে কোনো একটা আমি ইউজ করে আমি এই মানটা কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, নেক্সট এরপরে আমাদের কারেকশন থাকে কারেকশন ফর প্যারালাক্স। কারেকশন ফর প্যারালাক্স এর ফর্মুলা কি, 8.8 সেকেন্ড কট কজ আলফা। তাহলে আলফার মান তো আমরা পেয়েছি, এখানে আমরা জাস্ট এটা বসিয়ে দিব, তাহলে আমরা কিন্তু এই মানটা পেয়ে যাব। তাহলে নেট কারেকশন কি হবে, নেট কারেকশন হচ্ছে আমার কোনোটা পজিটিভ আসছে কোনোটা নেগেটিভ আসছে, তার মানে সবগুলো আমার যোগ বিয়োগ করে যেই মানটা আসবে সেটাই হচ্ছে আমার নেট কারেকশন। তাহলে কারেকশন ফর রিফ্লেকশন হচ্ছে মাইনাস সেমি ডায়ামিটার প্লাস প্যারালাক্স প্লাস, তাহলে সবগুলা যোগ বিয়োগ করে আমাদের কারেকশন আসলো 15 ডিগ্রি 15 মিনিট 8.66 সেকেন্ড। তাহলে ট্রু অ্যালটিটিউড অফ সান কি হবে, ট্রু অ্যালটিটিউড অফ সান হবে যেহেতু এটা প্লাস আসছে সো এটা আমার যে অ্যালটিটিউড আছে তার সাথে এটা যোগ হবে। তাহলে
আমার 46 ডিগ্রি 1 মিনিট 50 সেকেন্ডের সাথে 15 মিনিট 8.66 সেকেন্ড যোগ হবে, তাহলে আমি ট্রু অ্যালটিটিউড অফ দ্য সান পেয়ে যাব। এখানে অবশ্যই অ্যাঙ্গেলগুলো ক্যালকুলেটরে প্রত্যেকটার পর ডিগ্রি ডিগ্রি দিয়ে দিতে হবে, না হলে কিন্তু অ্যান্সারটা ঠিক পাওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আছে হচ্ছে গিয়ে সিস্টেম অফ টাইম। সিস্টেম অফ টাইমটা হচ্ছে গিয়ে 4 ধরনের ডিফারেন্ট সিস্টেম হতে পারে। নাম্বার 1 হচ্ছে গিয়ে sidereal টাইম, নাম্বার 2 অ্যাপারেন্ট সোলার টাইম, নাম্বার 3 মিন সোলার টাইম, নাম্বার 4 স্ট্যান্ডার্ড টাইম। তো এইগুলো আসলে আমরা হচ্ছে গিয়ে দিন আর রাতের যে ভাগটা করি, আমাদের টোটাল যে আওয়ারটা থাকে সেটা হচ্ছে 24 ঘন্টা। তারপর এটাকে আমরা 60 মিনিটে ভাগ করি একটা ঘন্টাকে, তারপর একটা মিনিটকে আমরা 60 সেকেন্ডে ভাগ করি। টোটালি এই জিনিসটাকে আসলে বিভিন্ন ভাবে বা বিভিন্ন টাইম জোনের রেসপেক্টে চিন্তা করে ডিভিশন করা যায়। তো সেই জিনিসটা সম্পর্কে আসলে এইগুলা বলা হচ্ছে। এটা একটু রিডিং দিয়ে নিবা। এখানে খুবই ইম্পর্টেন্ট আমাদের যে টাইমটা সেটা হচ্ছে গিয়ে গ্রিনিচ মিন টাইম, জিএমটি, আমরা এটাকে সংক্ষেপে বলবো জিএমটি, গ্রিনিচ মিন টাইম। আর একটা হচ্ছে লোকাল টাইম বা লোকাল মিন টাইম, এলএমটি। লোকাল মিন টাইম আর গ্রিনিচ মিন টাইমের মধ্যে একটা সম্পর্ক আছে। লোকাল মিন টাইম সমান হচ্ছে গ্রিনিচ মিন টাইম মাইনাস ওয়েস্ট লঙ্গিটিউড অথবা প্লাস ইস্ট লঙ্গিটিউড। তাহলে সেখান থেকে আমরা স্ট্যান্ডার্ড টাইম কিন্তু পেয়ে যাব। তো ইকুয়েশন অফ টাইম হচ্ছে এখান থেকে স্ট্যান্ডার্ড টাইমটা একটু পড়ে নিতে হবে সবাই। স্ট্যান্ডার্ড টাইম, লোকাল টাইম আর গ্রিনিচ মিন টাইম, এই তিনটা পড়বা, বাকিগুলা একবার রিডিং দিলে হবে, এগুলা ভালো মতো করতে হবে। ইকুয়েশন অফ টাইমটা হচ্ছে গিয়ে এটা সমান মিন সোলার টাইম মাইনাস অ্যাপারেন্ট সোলার টাইম, তার মানে ক্লক টাইম সি মাইনাস ডায়াল টাইম ডি। ক্লক টাইম ডায়াল টাইম দিয়ে এখানে বোঝানো হচ্ছে হাফ অফ লেংথ আফটারনুন মাইনাস হাফ অফ লেংথ মর্নিং। লেংথ আফটারনুন বা লেংথ মর্নিংটা হচ্ছে টাইম অফ নুন থেকে টাইম অফ সানরাইজ পর্যন্ত ডিসটেন্স বা টাইম ব্যবধান। লেংথ আফটারনুন হচ্ছে টাইম অফ সানসেট থেকে টাইম অফ নুন পর্যন্ত ব্যবধান। তাহলে এখান থেকে আমি যদি এই ব্যবধানগুলোর ফর্মুলাতে বসাই, তাহলে এখান থেকে আমরা কি পাবো? ভ্যারিয়েবল মোশন অফ দ্য ট্রু সান অন ইন দ্য ইক্লিপ্স and to the obliquity of the eclipse on the equator. The equation of time is 0 4 times during the year: April, June, September, December. 4টা টাইমে আমার ইকুয়েশন অফ টাইমটা 0 হয়। On these days the true sun and the mean sun are on the same meridian. ট্রু সান আর মিন সান কি সেম মেরিডিয়ান থাকে এই 4টা দিনে। এই জন্য এই 4টা দিনে আমার হচ্ছে গিয়ে টাইম জোন কিসে থাকে? 4 টাইমটা 4টা টাইম টোনে কি 0 হয়। তারিখগুলো একটু মনে রাখতে হবে, এমসিকিউ তো অনেক সময় এগুলো থাকে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা টাইম বের করে দেখি যে ক্যালকুলেট দ্য গ্রিনিচ মিন টাইম অফ ঢাকা 90 degree east longitude on July 24, 2005 when the time was 4 hours 35 minutes PM. এখন এখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা কত অ্যাঙ্গেলে করতেছি। আমরা জানি 15 ডিগ্রি সমান হচ্ছে 1 আওয়ার বা 1 ঘন্টা। তাহলে 90 ডিগ্রি সমান কি হবে? 90 ডিগ্রি সমান হবে হচ্ছে 6 আওয়ার। তাহলে টাইমের ঢাকা লোকাল টাইম যখন 4 ঘন্টা 35 মিনিট PM, তখন আমার ওই টাইমটা কত হবে? তখন আমার এই টাইমটা 12 ঘন্টার সাথে যোগ হয়ে টোটাল 16 আওয়ার 35 মিনিট হবে। যেহেতু ঢাকা লোকেটেড আছে গ্রিনিচের ইস্টে, সো এখানে আমি ইস্টের সূত্র অ্যাপ্লাই করব, জিএমটি প্লাস ইস্ট লঙ্গিটিউড। তাহলে জিএমটি প্লাস ইস্ট লঙ্গিটিউড যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে যেহেতু আমি এলএমটি এর মান জানি, তাহলে জিএমটি এর মান কি হবে? এলএমটি মাইনাস ইস্ট লঙ্গিটিউড। তাহলে এলএমটি হচ্ছে 16 আওয়ার 35 মিনিট মাইনাস ইস্ট লঙ্গিটিউড হচ্ছে 6 আওয়ার। এটা থেকে এটা যদি আমি ডিফারেন্স করি, তাহলে আমি কত পাবো? 10 আওয়ার 35 মিনিট অন 24 জুলাই। তার মানে আমার 4 ঘন্টা 35 মিনিটকে যদি আমি জিএমটি আওয়ারে কনভার্ট করি, তাহলে সেটা 10 ঘন্টা 35 মিনিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? নেক্সট আমরা আরেকটা কনভার্সন দেখি। ক্যালকুলেট দ্য টাইম এট নিউইয়র্ক, longitude 74 degree 10 minute west when it is 6:30 PM at Dhaka, longitude 90 degree east.
90 ডিগ্রি যেহেতু ইস্ট ঢাকার বলছে সেহেতু আমার এখান থেকে 90 ডিগ্রি সমান 6 ঘন্টা আমি বের করতে পারি। টাইম এট ঢাকা হচ্ছে 6টা 30। তার মানে 12-র সাথে 6টা 30 আমার যোগ হবে, তার মানে 18 আওয়ার 30 মিনিট। সিন্স ঢাকা ইজ লোকেটেড টু দ্য ইস্ট অফ দ্য গ্রিনিচ, এলএমটি সমান কি হবে? জিএমটি প্লাস ইস্ট লঙ্গিটিউড। তাহলে জিএমটি সমান হবে কি? এলএমটি মাইনাস ইস্ট লঙ্গিটিউড। তাহলে এলএমটি আমি জানি 18 ঘন্টা 30 মিনিট, আর ইস্ট লঙ্গিটিউড হচ্ছে 6 আওয়ার। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে আমার আসে 12 ঘন্টা 30 মিনিট। এখন নিউ ইয়র্কের জন্য আমার লঙ্গিটিউড দেওয়া আছে হচ্ছে 74 ডিগ্রি 10 মিনিট ওয়েস্ট। তাহলে সেই ক্ষেত্রে আমার এটার মানটা কি হবে? 74 ডিগ্রি সমান হবে 74/15 ঘন্টা, দ্যাট মিনস 4 ঘন্টা 56 মিনিট। আর 10 মিনিট সমান হবে কত আমার? 10 মিনিট সমান আমার হবে 40 সেকেন্ড। যেহেতু 1 মিনিট সমান 4 সেকেন্ড, তাহলে 10 মিনিট সমান 40 সেকেন্ড। তাহলে 74 ডিগ্রি 10 মিনিট সমান হচ্ছে 4 ঘন্টা 56 মিনিট 40 সেকেন্ড। যেহেতু নিউ ইয়র্কটা ওয়েস্টে, গ্রিনিচের ওয়েস্টে লোকেটেড, সো এখানে সূত্রটা হবে কি? টাইম এট নিউ ইয়র্ক বা লোকাল মিন টাইম, যেটা নিউ ইয়র্কের লোকাল মিন টাইম হবে জিএমটি মাইনাস ওয়েস্ট লঙ্গিটিউড। তাহলে জিএমটি আমি পেলাম 12 ঘন্টা 30 মিনিট 0 সেকেন্ড মাইনাস ওয়েস্ট লঙ্গিটিউড আমার আসলো 4 ঘন্টা 56 মিনিট 40 সেকেন্ড। এখন এটা থেকে এটা ডিফারেন্স বের করলে আমি পাবো 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড, হুইচ ইজ দ্য টাইম, লোকাল টাইম এট নিউ ইয়র্ক। কারো কি এখানে বুঝতে কোনো কনফিউশন আছে? কারো বুঝতে কোনো কনফিউশন আছে? জি না ম্যাম। আচ্ছা, নেক্সট এই জাতীয় প্রবলেমস আমাদের এক্সারসাইজে আছে হচ্ছে গিয়ে 10.8, 10.10, 10.11টা হচ্ছে আমাদের আগের একদম শুরুর যেই এটা ছিল এক্সাম্পল 1 হচ্ছে 10.11 এর মতো, আর এই লাস্টের দুইটা হচ্ছে 10.8 আর 10.10। আচ্ছা, এখানে আরো বেশ কয়েকটা আছে, সেটা হচ্ছে 10.12, 13, 14। এই তিনটাই হচ্ছে কি আমার লাস্ট অঙ্কটার মতো, এক্সাম্পল 10.3 এর মতো। ঠিক আছে, তো সবাই বাসায় এগুলা প্র্যাকটিস করবা। আমাদের চ্যাপ্টার 10 এইটুকু পর্যন্তই।